সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসের আজকের পাঠ করে শোনাব পর্ব 5। উপন্যাসের বিষয় হল 6। দিয়া রাখাল দিন 10 বার পরে দিল্লি হইতে ফিরিয়া আসিল। বলা বাহুল্য, বরকর্তার কর্তব্যে তাহার ত্রুটি ঘটে নাই, এবং কর্তা গৃহিণী অর্থাৎ মনিব ও মনিব গৃহিণী তাহার কার্যকুশলতায় যৎপরণাস্তি আনন্দ লাভ করিলেন। একটা দিনের দিল্লি প্রবাস কেবল এইটুকু মাত্র ঘটনাই নয়, তথায় সে রীতিমতো প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করিয়া আসিয়াছে। তাহার একটা ফল এই হইয়াছে যে বিবাহযোগ্য আকাঙ্ক্ষিত পাত্র হিসাবে তাহাকে কয়েকটি মেয়ে দেখানো হইয়াছে। সাদামাটা সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে, পশ্চিমে থাকিয়া তাহাদের স্বাস্থ্য ও বয়স বাড়িয়াছে, কিন্তু অভিভাবকগণের নানান অসুবিধায় এখনো পাত্রস্থ করা হয় নাই। পীড়াপিড়ির উত্তরে রাখাল বলিয়া আসিয়াছে যে কলিকাতায় তাহার কাকাবাবু ও নতুন মার অভিমত জানিয়া পরে চিঠি লিখিবে। তাহার এই সৌভাগ্যের কারণ বন্ধু যুবেশ। সে বরযাত্রীর দলে ভিড়িয়া নিখরচায় দিল্লি, হস্তিনাপুর, কেল্লা, কুতুব মিনার ইত্যাদি এ যাবৎ লোকমুখে শোনা দ্রষ্টব্য বস্তু নিচয় দেখিতে পাইয়াছে। অতএব বন্ধুকৃত্য বাকি রাখে নাই, কৃতজ্ঞতার ঋণ 16 আনায় পরিশোধ করিয়াছে। লোকে জিজ্ঞাসা করিয়াছে, রাখালবাবু আজও বিবাহ করেন নাই কেন? যোগেশ জবাব দিয়াছে, ওর শখ। আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে ওদের মিলবে এমন আশা করাই যে অন্যায়। কন্যাপক্ষের সসংকোচে প্রশ্ন করিয়াছে, উনি কলিকাতায় করেন কি? যোগেশ তৎক্ষণাৎ উত্তর করিয়াছে, বিশেষ কিছুই নয়। তারপর মুচকিয়া হাসিয়া কহিয়াছে, করার দরকারই বা কি? এ কথার নানা অর্থ। কলকাতার বিশিষ্ট লোকদের বিবিধ তথ্য রাখালের মুখে মুখে, বাড়ির মেয়েদের পর্যন্ত নাম জানা। নূতন ব্যারিস্টার, সদ্য পাশ করা আইসিএসদের উল্লেখ সে ডাকনাম ধরিয়া করে। পচু বোস, ডম্বল সেন, পটল বাড়ুজ্যে শুনিয়া অত দূর প্রবাসের সামান্য চাকরিজীবী বাঙালিরা অবাক হইয়া যায়। কিন্তু এতকাল বিবাহের কথায় রাখাল শুধু যে মুখেই আপত্তি করিয়াছে তাই নয়, মনের মধ্যেও তাহার ভয় আছে। কারণ নিজের অবস্থা সম্বন্ধে সে অচেতন নয়। সে জানে এই কলিকাতা শহরে তাহার পরিচিত বন্ধু পরিধি যথেষ্ট, সংকুচিত না করিয়া পরিবার প্রতিপালন করা তাহার সাধ্যাতীত। যে পরিবেষ্টনে এতকাল সে স্বচ্ছন্দে বিচরণ করিয়াছে, সেখানে ছোট্ট হইয়া থাকার কল্পনা করিতেও সে পরাঙ্মুখ। তথাপি নিঃসঙ্গ জীবনের নানা অভাব তাহাকে বাজে। বসন্তে বিবাহ উৎসবের বাসি মাঝে মাঝে তাহাকে উতলা করে। বর অনুগমনের সাদর আমন্ত্রণে মনটা হয়তো হঠাৎ বিরূপ হইয়া ওঠে। সংবাদপত্রে কোথায় কোন আত্মঘাতিনী অনুরা কন্যার পাণ্ডুর মুখ অনেক সময় তাহাকে যেন দেখা দিয়া যায়। হয়তোবা অকারণ অভিমানে কখনো মনে হয়, সংসারে এত প্রাচুর্য, এত অভাব, এত সাধারণ, এত নিরন্তরের মধ্যে শুধু সেই কি কাহার চোখে পড়ে না? শুধু তাহাকে মালা দিতে কোথাও কোনো কুমারী কি নাই? কিন্তু এ সকল তাহার ক্ষণিকের। মোহ কাটিয়া যায়, আবার সে আপনাকে ফিরিয়া পায়, হাসে, আমোদ করে, ছেলে পড়ায়, সাহিত্য আলোচনায় যোগ দেয়, আহ্বান আসিলে বিবাহের আসর সাজাইতে ছোটে, নববরবধূকে ফুলের তোড়া দিয়া শুভ কামনা জানায়। আবার দিনের পর দিন যেমন কাটিতেছিল তেমনই কাটে। এতদিনের এই মনোভাবের এবার একটু পরিবর্তন ঘটিয়াছে দিল্লি হইতে ফিরিয়া। এবারে সে দেখিয়াছে কলিকাতায় সমস্ত দুনিয়া নয়, ইহারও বাহিরে বাঙালি বাস করে, তাহারাও ভদ্র, তাহারাও মানুষ। তাহাকেও
কন্যা দিতে প্রস্তুত এমন পিতামাতা আছে। কলিকাতায় যে সমাজ ও যে মেয়েদের সংস্পর্শে সে এতকাল আসিয়াছে, প্রবাসের সাধারণ ঘরের সে মেয়েগুলি হয়তো অনেক বিষয়ে খাটো। স্ত্রী বলিয়া পরিচয় করাইয়া দিতে হয়তো আজও তাহার লজ্জা করিবে। তথাপি এই নূতন অভিজ্ঞতা তাহাকে সান্ত্বনা দিয়াছে, বল দিয়াছে, ভরসা দিয়াছে। সংসারে কাহারও ভার গ্রহণের শক্তি তাহার নাই। পরের মুখে শেখা এই আত্ম অবিশ্বাস এতদিন সকল বিষয়ে তাহাকে দুর্বল করিয়াছে। সে ভাবিয়াছে, স্ত্রী পুত্র কন্যা তাহাদের কত দিকে কত রকমে প্রয়োজন, খাওয়া পড়া বাড়ি ভাড়া হইতে আরম্ভ করিয়া রোগ শোক বিদ্যা অর্জন দাবির অন্ত নাই। এ মিটাইবে সে কোথা হইতে? কিন্তু তাহার এই সংশয়ে প্রথম কুঠার হানিয়াছে সারদা। অকুল সমুদ্র মাঝে সে যেদিন তাহাকে আশ্রয় করিয়াছে, প্রত্যুত্তরেও তাহাকেও যেদিন সে অভয় দিয়া বলিয়াছে, তোমার ভয় নেই সারদা, আমি তোমার ভার নিলাম। সারদা তাহাকে বিশ্বাস করিয়া ঘরে ফিরিয়াছে, বাঁচিতে চাহিয়াছে। এই পরের বিশ্বাসী রাখালকে এতদিনে নিজের প্রতি বিশ্বাসবান করিয়াছে। আবার এই বস্তুটাই তাহার বহুগুণে বাড়িয়া গেছে। এবার প্রবাস হইতে ফিরিয়া তাহার কেবল মনে হইয়াছে, সে অক্ষম নয়, দুর্বল নয়। সংসারে অনেকের মতো সেও অনেক কিছু পারে। এই নবজাগ্রত চেতনার বশিষ্ঠ চিত্ত লইয়া সে প্রথমেই দেখা করিতে গেল সারদার সঙ্গে। ঘরে তালাবন্ধ। একটি ছোট্ট ছেলে খেলা করিতেছিল। সে বলিল, বৌদি গেছে ওপরে গিন্নিমার ঘরে, রাত্রে আমাদের সকলের নেমন্তন্ন। রাখাল ওপরে গিয়া দেখিল সমারোহ ব্যাপার, লোক খাওয়ানোর বিপুল আয়োজন চলিতেছে। রমণীবাবু অকারণে অতিশয় ব্যস্ত, কাজের চেয়ে অকাজই বেশি করিতেছেন, এবং সারদা কোমরে কাপড় জড়াইয়া জিনিসপত্র ভাঁড়ারে গুছাইয়া তুলিতেছে। রমণীবাবু যেন বাঁচিয়া গেলেন। এই যে রাজু এসেছে, নতুন বউ। সবিতা অন্যত্র ছিলেন, চিৎকারে কাছে আসিয়া দাঁড়াইলেন। রমণীবাবু হাঁপ ছাড়িয়া বাঁচিলেন, বলিলেন, যাক বাঁচা গেছে, রাজু এসে পড়েছেন। বাবা, এখন থেকে সব ভার তোমার। সবিতা বললেন, সেই ভালো, তুমি এখন ঘরে গিয়ে একটু জিরোও গে, আমরা নিস্তার পাই। সারদা অলক্ষ্যে একটু হাসিল। রাখালকে জিজ্ঞাসা করিল, কবে এলেন? কাল। কাল? তবে কালকেই এলেন না যে? বড় অনেক কাজ ছিল, সময় পাইনি। সবিতা সহাস্যে বলিলেন, ওকে মরা বাঁচিয়েছে বলে রাজুর উপর মস্ত দাবি। সারদা সন্দেশে ঝুড়িটা তুলিয়া লইয়া গেল। রাখাল রমণীবাবুকে নমস্কার করিল এবং সবিতাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিল, এত ধুমধাম কিসের নতুন মা? সবিতা স্মিত মুখে কহিলেন, এমনি। রমণীবাবু বলিলেন, এমনি বটে, সেই মেয়ে তুমি। পরে তাহাকে দেখাইয়া বলিলেন, উনি আধা মূল্যে একটা মস্ত সম্পত্তি খরিদ করলেন, এ তারই খাওয়া। আমার সিঙ্গাপুরের পার্টনার এসেছে, কলিকাতার BC ঘোষ, নাম শুনেছ? শোনোনি? আচ্ছা, আজ রাত্রে তাকে দেখতে পাবে। কোটি টাকার মালিক। আরও আছে আমার এখানকার বন্ধু বান্ধব, উকিল, অ্যাটর্নি, মাই 2-3 জন ব্যারিস্টার পর্যন্ত। একটু গান বাজনাও হবে। ভাষা গাইছে আজকাল মালতীমালা, শুনে সুখ পাবে হে। সবিতা একটু বাধা দিবার চেষ্টা করিতেই বলিয়া উঠিলেন, নাও ছলনা রাখো। কিন্তু কপাল করেছিল বটে, দেশে থাকতে কোনো এক শালাকে অনেক টাকা ধার দিয়েছিলেন, সেইটাই হঠাৎ আদায় হয়ে গেল। ডোবা করি বাবাজি, ডোবা করি। এখনো এমন কখনো হয় না, নিতান্তই বরাতের জোর। বেটা ভয়ে পড়ে কেমন দিয়ে ফেললে, কিন্তু তাতেই কি কুলোলো? 1000-10 কম পড়ে যায়। আমাকে আবদার ধরলেন, সেজবাবু ওটা তুমি দিয়ে দাও। বললুম, শ্রীচরণে অদেয় কি আছে বলো, এ দেহ মন প্রাণ সবই তো তোমার। এই বলিয়া তিনি অত্যন্ত অরুচিকর স্থূল রসিকতার আনন্দে নিজেই হে হে করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিলেন। রাখাল লজ্জায় মুখ ফিরিয়া রহিল।
রমণীবাবু চলিয়া গেলে সবিতা বলিলেন, বেলা হলো, এইখানে স্নান করে দুটি খেয়ে নাও বাবা। ও বেলায় তোমাকে আবার অনেক খাটতে হবে, অনেক কাজ। রাখাল কহিল, কাজে ভয় পাই নে মা, খাটতেও রাজি আছি, কিন্তু এ বেলাটা নষ্ট করতে পারবো না। আমাকেও ও বাড়িতে একবার যেতে হবে। কাল গেলে হয় না? না। তবে কখন আসবে বলো? আসবো নিশ্চয়, কিন্তু কখন কি করে বলবো মা? তারক এখানে নেই বুঝি? না, সে তার বর্ধমানের মাস্টারিতে গিয়ে ভর্তি হয়েছে, থাকলেও হয়তো আসতো না। তাহার তীব্র ভাবান্তর সবিতা লক্ষ্য করিয়াছিলেন। একটু প্রসন্ন করিতে কহিলেন, ওর উপর রাগ করো না রাজু, ওদের কথাবার্তারে এমনি। এই ওকালতিতে রাখাল মনে মনে আরো চটিয়া গেল। বলিল, না মা, রাগ নয়, একটা গরুর উপর রাগ করতে যাবই বা কিসের জন্যে? বলিয়াই চলিয়া গেল। সিঁড়ি দিয়া নামিতে নামিতে কহিল, না, কৃতজ্ঞতা ঋণ মনে রাখা কঠিন। যদিচ রাখাল মনে মনে বুঝিয়াছে, যে লোকটি নতুন মার অত টাকার দেনা শোধ করিয়াছে, তাহার নাম রমণীবাবু জানে না, তথাপি সেই ধর্মপ্রাণ সদাশয় মানুষটির প্রতি এই অশিষ্ট ভাষা সে ক্ষমা করিতে পারিল না। অথচ নতুন মা আমলই দিলেন না, যেন কথাটা কিছুই নয়। পরিশেষে তাহারই প্রতি লোকটার কদর্য রসিকতা, কিন্তু এবার আর তাহার রাগ হইল না, বরঞ্চ উহাই যেন তাহার মনের জ্বালাটাকে হঠাৎ হালকা করিয়া দিল। সে মনে মনে বলিল, এ ঠিকই হয়েছে, এই ওর প্রাপ্য, আমি মিথ্যে জ্বলে মরি। বউবাজারে ট্রাম হইতে নামিয়া গলির মধ্যে ঢুকিয়া বজ্রবিহারী বাবুর বাটির সম্মুখে আসিয়া রাখালের মনে হইল তাহার চোখে ধাঁধা লাগিয়াছে। সে আর কোথাও আসিয়া পড়িয়াছে। এ কি, দরজায় তালা দেওয়া, উপরের জানলাগুলো সব বন্ধ, একটা নোটিশ ঝুলিতেছে, বাড়ি ভাড়া দেওয়া হইবে। সে অনেকক্ষণ দাঁড়াইয়া নিজেকে প্রকৃতিস্থ করিয়া গলির মোড়ে মুদির দোকানে আসিয়া উপস্থিত হইল। দোকানি অনেক দিনের এ অঞ্চলের সকল ভদ্র গৃহেই সে মাল যোগায়। গিয়া ডাকিল, নবদ্বীপ, কাকাবুর বাড়ি ভাড়া কিরকম? নবদ্বীপ তাহাকে ভিতরে আনিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি কিছু জানেন না রাখালবাবু? না, আমি এখানে ছিলাম না। নবদ্বীপ কহিল, দেনার জন্য বাবু বাড়িটা বিক্রি করে দিলেন যে? বাড়ি বিক্রি করে দিলেন? কিন্তু তারা সব কোথায়? গিন্নি নিজের মেয়ে নিয়ে গেছেন ভাইয়ের বাড়ি, বজ্রবাবু রেণুকে নিয়ে বাসা ভাড়া করেছেন। বাসাটা চেনো নবদ্বীপ? চিনি বলিয়া সে হাত দিয়া দেখায়া কহিল, এই সোজা গিয়ে বাঁ হাতি গলিটার দুখানা বাড়ির পরেই 17 নম্বরের বাড়ি। 17 নম্বরে আসিয়া রাখাল দরজায় কড়া নাড়িল। তাসি খুলিয়া দিয়া তাহাকে দেখিয়াই কাঁদিয়া ফেলিল। রাখাল জিজ্ঞাসা করিল, ফটিকের মা, কাকাবাবু কোথায়? ওপরে রান্না করছেন। বামুন নেই? না। চাকর? মধু আছে, সে গেছে ওষুধ আনতে। ওষুধ কেন? দিদিমণির জ্বর, ডাক্তার দেখছে। রাখাল কহিল, জ্বরের অপরাধ নেই, কবে এখানে আসা হলো? দাসী বলিল, 4 দিন। 4 দিনই জ্বরে পড়ে। ভিজা স্যাঁতসেঁতে উঠানময় জিনিসপত্র ছড়ানো, সিঁড়িটা ভাঙা। রাখাল উপরে উঠিয়া দেখিল, সামনের বারান্দার এক কোণে লোহার উনুন জ্বালিয়া বজ্রবাবু গলদ ঘর্ম। সাগু নামিয়াছে, রান্নাও প্রায় শেষ হইয়াছে, কিন্তু হাত পুড়িয়াছে, তরকারি পুড়িয়াছে, ভাত ধরিয়া চোঁয়া গন্ধ উঠিয়াছে। রাখালকে দেখিয়া বজ্রবাবু লজ্জা ঢাকিতে বলিয়া উঠিলেন, এই দেখো রাজু, ফটিকের মার কাণ্ড। উনুনে এত কয়লা ঢেলেছে যে আজটা আন্দাজ করতে পারলাম না। ফ্যানটা যেন একটু গন্ধ মনে হচ্ছে না? রাখাল কহিল, তা হোক, আপনি উঠুন তো কাকাবাবু, বেলা 12টা বেজে গেছে। গোবিন্দের পুজোটি সেরে নিন, আমি ততক্ষণ নতুন করে ভাতটা চড়িয়ে দিই। ফুটে উঠতে 10 মিনিটের বেশি লাগবে না। রেণু কই? বলিয়া সে পাশের ঘরে ঢুকিয়া দেখিল সে নিজের বিছানায় শুইয়া। রাজুদাকে দেখিয়া তাহার
দুই চোখ জলে ভরিয়া গেল। রাখাল কোনো মতে নিজের সামলায়া লইয়া বলিল, কান্নাটা কিসের? জ্বর কি কারো হয় না? ও দুদিনে সেরে যাবে। আর আমি তো মরিনি রেনু, ভাবনার কি আছে? উঠে বসো। মুখ ধোয়া, কাপড় ছাড়া হয়েছে তো? রেনু মাথা নাড়িতেই রাখাল চেঁচে ডাকিল, ফটিকের মা, তোমার দিদিমণিকে সাগু দিয়ে যাও, বড্ড দেরি হয়ে গেছে। সে আসিলে বলিল, ভাতটা ধরে গেছে ফটিকের মা, ওতে চলবে না। তুমি, আমি, মধু আর কাকাবাবু চারজনের মতো চাল ধুয়ে ফেলো। আমি নিচে থেকে চট করে স্নানটা সেরে আসি। কাঁচা আনাজ কিছু আছে তো? আছে। বেশ, তাও দুটো কুটে দাও দেখি, একটা চচ্চড়ি রেঁধে দিই। আমি আবার এক তরকারি দিয়ে ভাত খেতে পারি নে। রেলিংয়ের উপর কাঁচা কাপড় শুকাইতেছিল। রাখাল টানিয়া লইয়া নিচে চলিল। বলিতে বলিতে গেল, কাকাবাবু, দেরি করবেন না, শিগগির উঠুন। রেনু নেয়ে এসে যেন দেখতে পাই তোমার খাওয়া হয়ে গেছে। মধু এসে পড়লে যে হয়। ঈশ্বন্ন নীরব গৃহের মাঝে হঠাৎ কোথা হইতে যেন একটা চেঁচামেচি ঝড় বহিয়া গেল। সেয়ানের ঘরে ঢুকিয়া দ্বার রুদ্ধ করিয়া রাখাল ভিজা মেজেই পড়িয়া মিনিট 2-3 হাউ হাউ করিয়া কান্না জুড়িয়া দিল। ছেলেবেলায় অকস্মাৎ যেদিন বিশুচিকায় তাহার বাপ মরিয়াছিল, ঠিক সেই দিনের মতো। তারপরে উঠিয়া বসিল, ঘটি কয়েক জল মাথায় ঢালিয়া কাপড় ছাড়িয়া বাহিরে আসিল। একেবারে সহজ মানুষ। কে বলিবে ঘরে কপাট দিয়া এইমাত্র সে বালকের মতো মাটিতে পড়িয়া কি কাণ্ডই করিতেছিল। রাধাভাড়ায় রাখাল অপটু নয়। নিজের জন্য এ কাজ তাহাকে নিত্য করিতে হয়। সে অল্পক্ষণে সমস্ত সারিয়া ফেলিল। তাহার তারাই ঠাকুরের পূজা, ভোগ প্রভৃতি সমাধা হইতেও আজ অযথা বিলম্ব ঘটিল না। রাখাল পরিবেশন করিয়া সকলকে খাওয়াইল। নিজে খাইয়া নিচে হইতে গা ধুইয়া কাপড় ছাড়িয়া আবার যখন উপরে আসিল, তখন বেলা 3টে বাজিয়াছে। রেনু অদূরে বসিয়া সমস্ত দেখিতেছিল। শেষ হইতে বলিল, রাজুদা, তুমি আমাদেরও হারিয়েছ। তোমার যে বউ হবে সে ভাগ্যবতী, কিন্তু বিয়ে কি তুমি করবে না? রাখাল হাসিয়া বলিল, কি করে করব ভাই, অত বড় ভাগ্যবতীর দেখা মিলবে তবে তো। না, সে হবে না। বাবাকে ধরে এবার আমি নিশ্চয়ই তোমার একটি বিয়ে দিয়ে দেব। তাই দিও, আগে সেরে ওঠো। বিনোদ ডাক্তার আজ কি বললে? জ্বরটা ছাড়ছে না কেন? ফটিকের মা দাঁড়াইয়া ছিল, বলিল, ডাক্তারবাবু আজ তো আসেননি, এসেছিলেন পরশু, সেই এক ওষুধই চলছে। শুনিয়া রাখাল স্তব্ধ হইয়া রহিল। তার শঙ্কিত মুখের প্রতি চাহিয়া রেনু লজ্জা পাইয়া কহিল, রোজ ওষুধ বদলানো বুঝি ভালো? আর মিছামিছি ডাক্তারকে টাকা দিতে থাকলেই বুঝি অসুখ সেরে যায় ফটিকের মা? আমি এতেই ভালো হয়ে যাব, তোমরা দেখে নিও। রাখাল কথা কহিল না। বুঝিল দুর্দশায় পড়িয়া সামান্য গুটি কয়েক টাকাও আর সে পিতার খরচ করাইতে চাহে না। তুমি কি চলে যাচ্ছ রাজুদা? আজ যাই ভাই, কাল সকালে আবার আসব। নিশ্চয়ই আসবে তো? নিশ্চয়ই আসব। আমি না আসা পর্যন্ত কাকাবাবুকে উনুনের কাছেও যেতে দিও না রেনু। শুনিয়া রেনু কত যেন কুণ্ঠিত হইয়া উঠিল। বলিল, কাল যদি আমার জ্বর না থাকে আমি রাঁধব রাজুদা। কিছুতেই না। ঝিকে সাবধান করিয়া দিয়া কহিল, আমি না এলে কাউকে কিছু করতে দিও না ফটিকের মা। এই বলিয়া সে বাহির হইয়া গেল। বিনোদ ডাক্তার পাড়ার লোক, একটু দূরে বাড়ি, নিচের তলায় ডিসপেন্সারি, সেখানে তার দেখা মিলিল। রাখাল জিজ্ঞাসা করিল, রেনুর জ্বরটা কিরকম ডাক্তারবাবু? আজও ছাড়েনি কেন? বিনোদবাবু বলিলেন, আশা করি সহজ, কিন্তু আজও যখন তখন 1-2 না গেলে ঠিক বলা যায় না রাখাল। ডাক্তার এই পরিবারের বহুদিনের চিকিৎসক, সকলকেই জানেন। ইহার পর বজ্রবাবুর আকস্মিক দুর্ভাগ্য লইয়া তিনি দুঃখ প্রকাশ করিলেন, বিস্ময় প্রকাশ করিলেন। শেষে বলিলেন, তুমি যখন এসে পড়েছ রাখাল, তখন ভাবনা নেই, আমি সকালেই যাব।
নিশ্চয়ই যাবেন ডাক্তারবাবু, আমাদের ডাকবার লোক নেই। ডাকবার দরকার নেই রাখাল, আমি আপনিই যাব। সেখান হইতে ফিরিয়া রাখাল নিজের বাসায় আসিয়া শুইয়া পড়িল। মন একেবারে ভাঙিয়া পড়িয়াছে। বজ্রবাবুর দুর্দশা যে কত বৃহৎ ও সর্বনাশের পরিমাণ যে কিরূপ গভীর, নানা কাজের মধ্যে একথা এখনও সে ভাবিয়া দেখিয়া অবকাশ পায় নাই। নির্জনে ঘরের মধ্যে এইবার তাহার দুচোখ বাইয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল। কোথায় যে ইহার কুল এবং এই দুঃখের দিনে সে যে কি করিতে পারে ভাবিয়া পাইল না। কি করিয়া যে এত শীঘ্র এমনটি ঘটিল তাহা কল্পনার অগোচর। তার উপর রেণু পীড়িত, পাড়ার টাইফয়েড জ্বর হইতেছে সে জানিত। ডাক্তারের কথার মধ্যে এমনই একটা সন্দেহের ইঙ্গিত সে লক্ষ্য করিয়াছে। উপদেশ দিবার লোক নাই, শুশ্রূষা করিতে কেহ নাই, চিকিৎসা করাইবার অর্থ হয়তো হাতে নেই। এই নিরীহ নির্বিরোধী মানুষটির কথা আগাগোড়া চিন্তা করিয়া তাহার সংসারে ধর্মবুদ্ধি, ভগবত ভক্তি, সাধুতা সকলের পরে যেন ঘৃণা ধরিয়া গেল। সে ভাবিতেছিল দিল্লি হইতে ফিরিয়া নানাবিধ অপব্যয়ে তাহার নিজের হাতও শূন্য। পোস্ট অফিসে সামান্য যাহা অবশিষ্ট আছে তাহার পরে একটা দিনও নির্ভর করা চলে না। অথচ এই রেণু তাহার কাছেই একদিন মানুষ হইয়াছে। কিন্তু সে কথা আজ থাক, তাহারই চিকিৎসায় তাহারই কাছে গিয়া হাত পাতিবে সে কি করিয়া? যদি না থাকে, সে জানে যে বাড়িতে সে ছেলে পড়ায় তাহারাও অত্যন্ত কৃপণ। বন্ধু বান্ধব অনেক আছে সত্য, কিন্তু সেখানে আবেদন করা তেমনই নিষ্ফল। অনেক বড়লোক গোপনে তাহারই কাছে ঋণী। সে ঋণ নিজে সে না ভুলিলেও তাহারা ভুলিয়াছেন। সহসা মনে পড়িল নতুন মাকে, কিন্তু দীপশিখা জ্বলিয়াই স্তিমিত হইয়া আসিল। সেখানে দাও বলিয়া দাঁড়ানোর কল্পনাও তাহাকে কুণ্ঠিত করিল। কারণ জিজ্ঞাসা করিলে সে বলিবেই বা কি, এবং বলিবেই বা কি করিয়া? এ পথ নয়, কিন্তু আর একটা পথও তাহার চোখে পড়িল না। কিন্তু সে বলিলে তো চলিবে না, পথ তাহার চাই, তাহাকে পাইতেই হবে। দাসী আসিয়া খাবার কথা বলিলে সে নিষেধ করিয়া জানাইল তার অন্যত্র নিমন্ত্রণ আছে, এমন প্রায়ই থাকে। যে চলিয়া গেলে সেও দ্বারে চাবি দিল। রাখাল শৌখিন লোক, বেশভূষার সামান্য অপরিচ্ছন্নতাও তাহার সহ্য হয় না। কিন্তু আজ সে কথা তাহার মনেই পড়িল না। যেমন ছিল তেমনই বাহির হইয়া গেল। নতুন মার বাটিতে আসিয়া যখন পৌঁছল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। সম্মুখে খান কয়েক মোটর দাঁড়ায়া, বৃহৎ অট্টালিকা বহুসংখ্যক বিদ্যুৎ দীপালোকে সমুজ্জ্বল এবং দ্বিতলার বড় ঘরে বাদ্যযন্ত্র বাদাবাদির শব্দ উঠিয়াছে। গৃহস্বামিনী নিরতিশয় ব্যস্ত। ভাগ্যবান আমন্ত্রিতগণের আদর আপ্যায়নে ত্রুটি না ঘটে। রাখালকে দেখিয়া এক মুহূর্ত থমকিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিলেন, এতক্ষণে বুঝি আমাদের মনে পড়ল বাবা? এ কয়দিনে যে নতুন মাকে সে দেখিয়াছে এ যেন সে নয়। অভিনব এক বহুমূল্য বেশভূষার পারিপাট্যে তাহার বয়সটাকে যেন 10 বছর পিছনে ঠেলিয়া দিয়াছে। রাখাল কেমন এক প্রকার হতবুদ্ধির মতো চাহিয়া রহিল, সহসা উত্তর দিতে পারিল না। তিনি তখনই আবার বলিলেন, আজ একটু কাজ করে দিতে বলেছিলাম বলে বুঝি একেবারে রাত্রিরে করে এলে রাজু? রাখাল নম্রভাবে বলিল, কাজ সারতে দেরি হয়ে গেল মা। তাছাড়া আমার না আসতে পারায় ক্ষতি তো কিছুই হয়নি। না, ক্ষতি হয়নি সত্যি, কিন্তু তখন বলে গেলেই ভালো হতো। তাহার কণ্ঠস্বরে এবার একটু বিরক্তিকর সুর মিশিল। রাখাল বলিল, তখন নিজেও জানতাম না নতুন মা, তারপরে আর সময় পেলাম না। কে একজন ডাকিতে সবিতা চলিয়া গেলেন। মিনিট 5 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন রাখাল তেমনই দাঁড়ায় আছে। বলিলেন, দাঁড়িয়ে কেন রাজু, ঘরে গিয়ে বসোগে। রাখাল কিছুতেই সংকোচ কাটাইতে পারে না, কিন্তু তাহার না বলিলেই নয়। শেষে আস্তে আস্তে বলিল, একটা বিশেষ প্রয়োজনে এসেছি নতুন মা, আমাকে আজ কিছু টাকা দিতে হবে। সবিতা সবিস্ময়ে চাহিলেন। বলিতে বোধ হয় তাহারও বাধিল, কিন্তু বলিলেন, টাকা? টাকা তো নেই রাজু, যা ছিল ওটা কিনতেই সব খরচ হয়ে গেছে। ওবেলায় তো শুনে গেলে। কিছুই নেই মা। না থাকার মধ্যেই ঘর করতে সামান্য যদি কিছু থাকেও খুঁজে দেখতে হবে, সে অবসর তো নেই। সারদা নানা কাজে আনাগোনা করিতেছিল। কথাটা শুনিতে পাইয়া কাছে আসিয়া বলিল,
আমার কাছে 10 টাকা আছে, এনে দেব। রাখাল তাহার মুখের প্রতি ক্ষণকাল চাইয়া থাকিয়া কহিল, তুমি দেবে? আচ্ছা, দাও। সারদা বলিল, মিনুর দিদিমার হাতে টাকা আছে, জিনিস রাখলে ধার দেয়। তার কাছে আমাকে নিয়ে যেতে পারো সারদা? কেন পারবো না? তিনি তো বুড়ো মানুষ, কিন্তু আমার তো জিনিস কিছুই নেই। তবু চলো না, দেখি গে। আসুন। তাহাদের যাইবার সময় সবিতা বলিলেন, তা বলে না খেয়ে নিচে থেকেই যেন চলে যেও না রাজু। রাখাল ফিরিয়া দাঁড়াইল, কহিল, আজ বড় অবেলায় খাওয়া হয়েছে নতুন মা, খিদের লেশ নেই, আজ আমাকে ক্ষমা করতে হবে। এই বলিয়া সে সারদার পিছনে নিচে নামিয়া গেল। সবিতা আর তাহাকে অনুরোধ করিলেন না। রাখাল চলিয়া গেছে। সারদা নিজের ঘরেই দু একটা বাকি কাজ সারিয়া লইয়া পুনরায় উপরে যাইবার উপক্রম করিতেছে। সবিতা আসিয়া প্রবেশ করিলেন। তাহার বিছানায় বসিয়া পড়িয়া কহিলেন, একটা পান দাও তো মা, খাই। এ ভাগ্য কখনো সারদার হয় নাই। সে বর্তিয়া গেল, তাড়াতাড়ি হাতটা ধুইয়া ফেলিয়া পান সাজিতে বসিতেছে। তিনি বলিলেন, রাজু না খেয়ে রাগ করে চলে গেল। এত কাজের মধ্যেও ব্যাপারটা ভিতরে ভিতরে তাহাকে বিধিতেছিল, ঝাড়িয়া ফেলিতে পারেন নাই। সারদা মুখ তুলিয়া কহিল, না মা, রাগ করে তো নয়। রাগ করে বই কি, ও সকাল থেকে একটু রেগেছিল, তাতে আবার টাকা দিতে পারেনি। তুমি বুঝি 10 টাকা তারে দিলে? না মা, আমার কাছে নিলেন না, মিনুর দিদিমার কাছ থেকে 100 টাকা এনে দিল। এমনি শুধু হাতে সে দিল যে বড়? সারদা বলিল, না, এমনি তো নয়। উনি হাতের সোনার ঘড়িটা আমাকে খুলে দিয়ে বললেন, এর দাম 300 টাকা, তিনি যা দেন নিয়ে এসো। ওর চা বাগানের কিছু কাগজ আছে, তাই বিক্রি করে এই মাসেই শোধ দেবেন বললেন। সবিতা জিজ্ঞাসা করিলেন, হঠাৎ টাকার দরকার ওর হলো কিসে? সারদা কহিল, কে একটি মেয়ে বড় পীড়িত, তারই চিকিৎসার জন্য। মেয়েটি কে যে তার জন্য রাতারাতি ওকে ঘড়ি বন্ধক দিতে হয়? সে তো জানি নে মা, কিন্তু বোধ হয় তার খুব শক্ত অসুখী হয়েছে, টাকার অভাবে পাছে মারা যায়, এই তার ভয়। মেয়েটির বাপ নাকি ছেলেবেলায় ওকে মানুষ করেছিলেন। সবিতা আশ্চর্য হইয়া বলিলেন, ছেলেবেলায় ওকে মানুষ করেছিল বললে? এ ওর বানানো গল্প। রাজুকে কে মানুষ করেছে আমি জানি। তার মেয়ের চিকিৎসায় পরকে ঘড়ি বাঁধা দিতে হয় না। সারদা তাহার মুখের পানে চাহিয়া বলিল, বানানো গল্প বলে তো মনে হয় না মা। বলতে গিয়ে চোখে জল এলো। বললেন, এদেরও বিত্ত বিভব অনেক ছিল, কিন্তু হঠাৎ ব্যবসা নষ্ট হয়ে দেনার জন্য বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিতে হলো। অথচ দিল্লি যাবার আগেও এমন দেখে যাননি। আজ গিয়ে দেখেন শয্যাগত মেয়েটি দেখভার কেউ নেই। বুড়ো বাপ আপনি বসেছে রাঁধতে, কিন্তু জানে না কিছুই। হাত হাত পুড়েছে, ভাত পুড়েছে, তরকারি পুড়ে গন্ধ উঠেছে। রাখালবাবুকে সমস্ত আবার রাঁধতে হয়েছে, তবে সকালের খাওয়া হয়, তাই এখানে আসতে তার দেরি। আমাকে বলেছিলেন এ দুঃসময়ে তাদের সাহায্য করতে। মেয়েটির তো মা নেই, তাকে একটু দেখতে। আমি রাজি হয়ে বলেছি, যা আপনি আদেশ করবেন তাই আমি করব। সারদা পান নিল, সেটা তার হাতেই ধরাই রহিল। জিজ্ঞাসা করলেন, রাজু বললে হঠাৎ ব্যবসা নষ্ট হয়ে দেনার দায়ে তার বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল? দিল্লি যাবার আগেও তা দেখে যায়নি? হ্যাঁ, তাই তো বললেন। অসম্ভব। সারদা চুপ করিয়া রহিল। সবিতা পুনশ্চ প্রশ্ন করিলেন, রাজু বললে মেয়েটির মা নেই, মারা গেছে বুঝি? সারদা বলিল, মা যখন নেই তখন মরে গেছে নিশ্চয়, আর কি হতে পারে মা? সবিতা উঠিয়া গেলেন। মিনিট 5-6 পরে সারদা প্রদীপ নিবাইয়া ঘর বন্ধ করিতেছিল। তিনি ফিরিয়া আসিলেন। পরনে সে বস্ত্র নাই, গায়ে সে সব আবরণ নয়, মুখ উদ্বেগ মিলান। বললেন, আমার সঙ্গে তোমাকে একবার বাইরে যেতে হবে। কোথায় মা? রাজুর বাসায়। এই রাত্রিরে? আমি নিশ্চয়ই বলছি মা, তিনি দুঃখ একটু করেছেন, কিন্তু রাগ করে চলে যাননি। তাছাড়া বাড়িতে কত কাজ, কত লোক এসেছে, সবাই খুঁজবে যে মা। কেউ জানতে পারবে না সারদা, আমরা যাব আর আসব।
সারদা সন্দিগ্ধ স্বরে কহিল, ভালো হবে না মা, হয়তো একটা গোলমাল উঠবে। বরঞ্চ কাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গেলে কেউ জানতেও পারবে না। সবিতা কয়েক মুহূর্ত তার মুখের পানে চাইয়া থাকিয়া বলিলেন, আজ রাত্রি যাবে, কাল সকাল যাবে, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে তবে যাব? ততক্ষণে যে পাগল হয়ে যাব সারদা। এই উৎকণ্ঠার হেতু সারদা বুঝিল না, কিন্তু আর আপত্তিও করিল না, নীরব হইয়া রহিল। যে দরজায় ভাড়াটেরা যাতায়াত করে সেখানে আসিয়া উভয় উপস্থিত হইলেন, এবং মিনিট দুই পরে পথচারী একটা খালি ট্যাক্সি ডাকিয়া তাহাতে উঠিয়া বসিলেন। চোখ পড়িল ঠিক উপরেই। আলোকোজ্জ্বল প্রশস্ত কক্ষটি তখন সঙ্গীতে হাস্যে এবং আনন্দ কলরবে মুখর হইয়া উঠিয়াছে। একটি রুমালে বাঁধা বান্ডিল সারদার হাতে দিয়া সবিতা বলিলেন, আঁচলে বেঁধে রাখো তো মা, রাজু আমার হাত থেকে হয়তো নেবে না, তুমি তাকে দিও। 10 মিনিট পরে তাহারা পায়ে হাঁটিয়া রাখালের ঘরের সম্মুখে আসিয়া দেখিলেন বাহির হইতে কবাট বন্ধ, ভেতরে কেহ নাই। দুজনে নিঃশব্দে ফিরিয়া আসিয়া গাড়িতে বসিলেন, এবং আরো মিনিট 5 পরে বউবাজারের একটা বৃহৎ বাটির সম্মুখে আসিয়া তাহাদের গাড়ি থামিল। নামিতে হইল না, দেখা গেল সেই গৃহেরও দ্বার রুদ্ধ। পথের আলো উপরের অবরুদ্ধ জানলায় গিয়া পড়িয়াছে। সেখানে বড় বড় লাল অক্ষরে নোটিশ ঝুলিতেছে, বাড়ি ভাড়া দেওয়া হইবে। নিদারুণ বিপদের মুখে নিজেকে সব মুহূর্তে সামলিয়া ফেলিবার শক্তি সবিতার অসাধারণ। তার মুখ দিয়া একটা দীর্ঘশ্বাস পর্যন্ত পড়িল না। গিরিয়ে ফিরিবার আদেশ দিয়া গাড়ির কোণে মাথা রাখিয়া পাষাণ মূর্তির ন্যায় বসিয়া রহিলেন। ঠিক কি হইয়াছে অনুমান করা সারদার কঠিন, কিন্তু সে এটা বুঝিল যে রাখাল মিথ্যা বলিয়া আসে নাই, এবং সত্যই ভয়ানক কি একটা ঘটিয়াছে। ফিরিবার পথে সে সবিতার শিথিল হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া জিজ্ঞাসা করিল, এ কার বাড়ি মা? এই বাড়ি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এর মেয়ের অসুখের কথাই তিনি বলেছিলেন। জবাব না পাইয়া সে আবার আস্তে আস্তে বলিল, কোথায় তারা আছেন? খোঁজ নেওয়া যে দরকার। কোথায়, কার কাছে খোঁজ নেব সারদা? কাল নিশ্চয়ই রাখালবাবু আমাকে নিতে আসবেন, কিন্তু যদি না আসে, আমার বাড়িতে আজ যদি সে পা দিতে না চায়। সারদা চুপ করিয়া রহিল। রাখাল টাকা চাইয়াছে, তিনি দিতে পারেন নাই, এইটুকু মাত্রকে উপলক্ষ করিয়া নতুন মার এত বড় উৎকণ্ঠা আবেগ আত্মগ্লানিতে তাহার মনের মধ্যে অত্যন্ত ধাঁধা লাগিল। তার সন্দেহ জন্মিল বিষয়টা বস্তুত এই নয়, ভিতরে কি একটা নিষ্ঠুর রহস্য আছে। সবিতা যে রমণীবাবুর পত্নী নয়, একথা না জানার ভান করিল বাটির সকলেই মনে মনে বুঝিত। তাহারা ভান করিত ভয় নয়, শ্রদ্ধায়। সবাই জানিত এ কোনো বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ, আচার আচরণে বড়, হৃদয় বড়, দয়া দাক্ষিণ্যে ও সৌজন্যে আরও বড়। তাই তাহার এই দুর্ভাগ্যে কাহারও উল্লাসের বস্তু ছিল না, ছিল পরিতাপ ও গভীর লজ্জার। দীর্ঘদিন একত্র বাস করিয়া সকলে তাহাকে এতই ভালোবাসিত। গলির মোড় ঘুরিতে কোনো একটা দোকানের তীব্র আলোর রেখা আসিয়া পলকের জন্য সবিতার মুখের পরে পড়িল। সারদা দেখিল তাতে যেন প্রাণ নাই। হাতের তালুটা হঠাৎ মনে হইল অতিশয় শীতল। সে সভয়ে একটা নাড়া দিয়া ডাকিল, মা। কেন মা? বহুক্ষণ পর্যন্ত আর কোনো সাড়া নাই। অন্ধকারে সারদার মনে হইল তাহার চোখ দিয়া জল পড়িতেছে। সে সাহস করিয়া হাত বাড়াইয়া দেখিল তাই বটে। সযত্নে আঁচলে মুছিয়া দিয়া বলিল, মা, মা, আমি আপনার মেয়ে। আমার আপনার বলতে সংসারে কেউ নেই। আমাকে যা করতে বলবেন আমি তাই করব। কথাগুলি সামান্যই। সবিতা উত্তরে কিছুই বলিলেন না, শুধু হাত বাড়াইয়া তাহাকে বুকের পরে টানিয়া লইলেন। অশ্রু বাষ্পের নিরুদ্ধ আবেগে সমস্ত দেহটা তাহার বার কয়েক কাঁপিয়া উঠিল। তারপরে বড় বড় অশ্রুর ফোঁটা সারদার মাথার উপরে এক একটি করিয়া ঝরিয়া পড়িতে লাগিল। দুজনে বাড়ি ফিরিয়া যখন আসিলেন, তখনও মালতী মালার গান চলিতেছে। তাহাদের স্বল্পকালের অনুপস্থিতি কেউ লক্ষ্য করে নাই। সবিতা নিচে হইতে স্নান করিয়া গিয়া উপরে উঠিতে ঝি সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, মা, এখন নিয়ে এলে? মাথা ঘুরছিল বোধ করি। হ্যাঁ। তাহলে কাপড় ছেড়ে একটু শুয়ে পড়োগে মা, সারাদিন যে খাটুনি হয়েছে। সারদা করিল,
এদিকে আমি আছি মা, কোনো ভাবনা নেই, দরকার হলে আপনাকে ডেকে আনবো। তাই এনো সারদা, আমি একটু শুই গে। সে রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপারটা কোনো মতে চুকিল। অভ্যাগতেরা একে একে বিদায় লইয়া গেলেন। খাটের শিহরে বসিয়া সারদা ধীরে ধীরে সবিতার মাথায় কপালে হাত বলিয়া দিতেছিল। বৃদ্ধ পদক্ষেপে রমণীবাবু প্রবেশ করিয়া তিক্ত স্বরে কহিলেন, আচ্ছা খেলাই খেললে, বাড়িতে কোনো একটা কাজ হলে তোমারও কোনো একটা ঢং করা চাই। এ তোমার স্বভাব, লোকেরা গেছে, এবার নাও ছলা কলা রেখে একটু উঠে বসো, একখানা ভালো কাপড় অন্তত পরো, নিমলবাবু দেখা করতে আসছেন। এরূপ উক্তি অভাবিত নয়, নতুনও নয়, বস্তুত এমনই কিছু একটা সবিতা মনে মনে আশঙ্কা করিতেছিল। ক্লান্ত স্বরে বলিল, দেখা কিসের জন্য? কিসের জন্য? কেন, তারা কি ভিখারি যে খেতে পায় না? বাড়িতে নেমন্তন্ন, অথচ বাড়ির গিন্নিরই দেখা নেই। বেশ বটে। সবিতা কহিল, নেমন্তন্ন হলেই কি বাড়ির গিন্নির সঙ্গে দেখা করা প্রথা নাকি? রমণীবাবু বিদ্রুপ করিয়া বলিলেন, প্রথা নাকি? প্রথা নয় জানি, স্ত্রী হলে আলাপ পরিচয় করতে কেউ চায় না, কিন্তু তারা সব জানে। সারদার সম্মুখে সবিতা লজ্জায় মরিয়া গেল। সারদা নিজেও পলাইবার চেষ্টা করিল, কিন্তু উঠিতে পারিল না। এদিকে উত্তেজনা পাছে হাঁকাহাঁকিতে দাঁড়ায়, এই ভয় সবিতার সবচেয়ে বেশি। তাই নম্রভাবেই কহিল, আমি বড় অসুস্থ, তাকে বলো গে আজ দেখা হবে না। কিন্তু ফল হইল উল্টা। এই সহজ কণ্ঠের অস্বীকারে রমণীবাবু খেপিয়া গেলেন, চেঁচিয়া উঠিলেন, আলবদ দেখা হবে। সে কোটিপতি লোক, তা জানো? বছরে আমার কত টাকার মালকাটায় খবর রাখো? আমি বলছি। দরজার বাইরে জুতার শব্দ শোনা গেল এবং চাকরটা সম্মুখে আসিয়া হাত দিয়া দেখাইয়া দিল। সবিতা মাথার কাপড়টা কপাল পর্যন্ত টানিয়া দিয়া উঠিয়া বসিল। বিমলবাবু ঘরে ঢুকিয়া নমস্কার করিয়া নিজেই একটা চৌকি টানিয়া লইয়া বলিলেন, শুনতে পেলুম আপনি হঠাৎ বড় অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু কালই বোধ হয় আমাকে কানপুরে যেতে হবে, হয়তো আর ফিরতে পারবো না। অমনি বোম্বাই হয়ে জাহাজে সোজা কর্মস্থলে রওনা হতে হবে। ভাবলুম মিনিট খানেকের জন্যে হলেও একবার সাক্ষাৎ করে জানিয়ে যাই। আপনার আতিথ্যে আজ বড় তৃপ্তি লাভ করেছি। সবিতা আস্তে আস্তে বলিল, আমার সৌভাগ্য। লোকটির বয়স 40, চুলে পাক ধরিতে শুরু করিয়াছে, কিন্তু সযত্ন সতর্কতায় দেহ স্বাস্থ্য ও রূপে পরিপূর্ণ। কহিলেন, খবর পেলুম রমণীবাবু আজকাল প্রায় অসুস্থ হয়ে পড়েন, আর আপনার শরীরও যে ভালো থাকে না সে তো সচক্ষেই দেখতে পাচ্ছি। আপনার আর বছরের ফটোর সঙ্গে আজ মিল খুঁজে পাওয়া যায়, এমনই হয়েছে চেহারা। শুনিয়া সবিতা মনে মনে লজ্জা পাইল, বলিল, আমার ফটো আপনি দেখেছেন নাকি? দেখেছি বই কি, আপনাদের একসঙ্গে তোলা ছবি রমণীবাবু পাঠিয়েছিলেন, তখন থেকে ভেবে রেখেছি ছবির মালিককে একবার চোখে দেখব। সে স্বাদ আজ মিটল। চলুন না একবার আমাদের সিঙ্গাপুরে দিন কয়েক সমুদ্র যাত্রাও হবে, আর দেহটাও একটু বদলাবে। আমার ক্রস স্ট্রিটে একখানি ছোট্ট বাড়ি আছে, তার উপর তলায় দিনরাত সাগরের হাওয়া বয়, সকাল সন্ধ্যায় সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। রমণীবাবু যেতে রাজি হয়েছেন, শুধু আপনার সম্মতি আদায় করে নিয়ে যদি যেতে পারি তো জানব। এবার দেশে আসা আমার সার্থক হলো। রমণীবাবু উল্লাস ভরে বলিয়া উঠিলেন, আপনাকে তো কথা দিয়েছি বিমলবাবু, আমি আসছে সপ্তাহে রওনা হতে পারবো। সমুদ্রের জল বাতাসে আমার বিশেষ প্রয়োজন। শরীরের স্বাস্থ্য আপনি বলেন কি? ও হলো সকলের আগে। বিমলবাবু কহিলেন, সে সৌভাগ্য হলে হয়তো এক জাহাজেই আমরা যাত্রা করতে পারবো। সবিতার উদ্দেশ্যে স্মিত মুখে বলিলেন, অনুমতি হয়তো উদ্যোগ আয়োজন করি, আমার অফিসেও একটা তার করে দিই, বাড়িটার কোথাও যেন কোনো ত্রুটি না থাকে, কি বলেন? সবিতা মাথা নাড়িয়া মৃদু কণ্ঠে কহিল, না, এখন কোথাও যাবার আমার সুবিধা হবে না। শুনিয়া রমণীবাবু আর একবার গরম হইয়া উঠিলেন, কেন কেন সুবিধা হবে না শুনি? লেখাপড়া কাল পরশু শেষ হয়ে যাবে, দারোয়ান চাকর বাড়িতে রইল, ভাড়াটেরা রইল, যাবার বাধাটা কি? না, সে হবে না বিমলবাবু, সঙ্গে নিয়ে আমি যাবই। না বললেই হবে? আমার শরীর খারাপ, আমার দেখাশোনা করবে কে? আপনি স্বচ্ছন্দে টেলিগ্রাম করে দিন। বিমলবাবু পুনশ্চ সবিতাকেই লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, কেমন,
দিই একটা তার করে। জবাব দিতে গিয়া এবার দুজনের চোখাচোখি হইয়া গেল। সবিতা সলজ্জে তৎক্ষণাৎ দৃষ্টি আনত করিয়া কহিল, না, আমি যেতে পারবো না। রমণীবাবু ভয়ানক রাগিয়া উঠিলেন। না কেন? আমি বলছি তোমাকে যেতে হবে, আমি সঙ্গে নিয়ে যাবই। বিমলবাবু মুখ অপ্রসন্ন হইয়া উঠিল, বলিলেন, কি করে নিয়ে যাবেন রমণীবাবু? বেঁধে? হ্যাঁ, দরকার হয়তো তাই। তাহলে আর কোথাও নিয়ে যাবেন, আমি সে অন্যায়ের ভার নিতে পারবো না। কি জানি, ঠিক প্রবেশ মুখেই এই ব্যক্তির উচ্চ কলরব তাহার শ্রুতিগোচর হইয়াছিল। কিনা বলিলেন, আচ্ছা, আজ তাহলে উঠি, আপনি বিশ্রাম করুন। অসুস্থ শরীরের ওপর হয়তো অত্যাচার করে গেল, তবু যাবার পূর্বে আমার অনুরোধ রইল, আমি প্রতি মাসে আপনাকে প্রিপেড টেলিগ্রাম করব, এই প্রার্থনা জানিয়ে। দেখি কতবার না বলে তার জবাব দিতে পারেন। এই বলিয়া তিনি একটু হাসিলেন, বলিলেন, নমস্কার। নমস্কার রমণীবাবু, আমি চললুম। তিনি বাহির হইয়া গেলেন। সঙ্গে সঙ্গে রমণীবাবু নিচে নামিয়া গেলেন। রমণীবাবুর বন্ধু বলিয়া এবং অশিক্ষিত ব্যবসায়ী মনে করিয়া এই লোকটির সম্বন্ধে যে ধারণা সবিতার জন্মিয়াছিল, চলিয়া গেলে মনে হইল হয়তো তাহা সত্য নয়। ধন্যবাদ এতক্ষণ ধরে শেষের পরিচয় উপন্যাসটি 6 নং অংশটি ধৈর্য সহকারে শোনার জন্য। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ পাঠ করে শোনাবো। সাহিত্য ইতিকথা চ্যানেলটি সমস্ত আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং তারাও যাতে অনুপ্রাণিত হয় এবং উপকৃত হয়। তোমাদের এই ভালো লাগাই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ।